হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা অনেক দিন পর অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 এর অধ্যায় নাম্বার 11 এই অধ্যায়টা নিয়ে আমরা চলে এসেছি। এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে প্রত্যেক বছরে হয় উপপাদ্য আসবে, না হয় ম্যাথ আসবে। অর্থাৎ এখান থেকে তোমরা মিনিমাম 7 থেকে 10 মার্ক কমন পাবে, মিনিমাম, বা আসবেই। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? তাহলে এই অধ্যায়টা আমাদের খুব মনোযোগ সহকারে বেসিক থেকে শিখতে হবে। আর এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো উপপাদ্য। এই অধ্যায়ে দুইটা উপপাদ্য আছে, একটা কি এই যে ডিরিচলেটের উপপাদ্য, আর একটা লিভিউলের উপপাদ্য। তো ভাইয়া আমরা দুইটা ক্লাসে দুইটা উপপাদ্য শিখবো, 3 নাম্বার ক্লাসে আমরা ম্যাথ প্রবলেম সলভ করব। তো আমরা উপপাদ্যটা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, উপপাদ্যটা শুরু করার আগে তোমাদের একটু আমি ব্যাখ্যা বলে দেই, বা এর যে প্রেক্ষাপট, বা কোথায় আলোচনা করতে হয়, বা এটা আমরা কোথায় ব্যবহার করব, এটা যদি তুমি না জানো তাহলে আজকে শিখে নাও। যে আমাদের দেখো এখানে n সংখ্যক যোগজীকরণ দেওয়া আছে, n সংখ্যক বার। এখন ভাইয়া কথা হলো, তোমাকে আমি একবার যোগজীকরণ করতে বলি তুমি করতে পারবে, দুইবার করতে বলি করতে পারবে, তিনবার বলি করতে পারবে, কিন্তু তোমাকে আমি যখন বলবো যে n সংখ্যক বার অন্তরীকরণ করো, তুমি কি করতে পারবে? পারবে না, কারণ সেটা বিশাল বড় হয়ে যায়, ঝামেলা হয়ে যায়, এজন্য, বা জটিল হয়ে যাবে। ওই জটিল জিনিসটাকে সহজ করার জন্যই আমাদের এই উপপাদ্যটা তৈরি করা হয়েছে, বা উপপাদ্যটা চলে আসছে। এই উপপাদ্যের সাহায্যে আমরা n সংখ্যক বার যোগজীকরণ কোনো চলককে করলে সেটা আমাদের n ডাইমেনশনে হতে পারে। যেমন আমরা 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন পর্যন্ত পারি, বা 4 ডাইমেনশন, এগুলো আমি মোটামুটি পারি, বা এগুলা খুব কম সংখ্যক 4 ডাইমেনশন পর্যন্ত চলে। তো যখন আমাদের বিভিন্ন মলিকুলার বা মলিকিউল নিয়ে আলোচনা করা হয়, ফিজিক্স বলো, তোমরা যদি সিএসসি বলো, তারপর তোমাদের মেশিন লার্নিং বলো, বিভিন্ন যে সেক্টরগুলো আছে সেখানে আমাদের ক্যালকুলেশন করতে গেলে n ডাইমেনশনে ক্যালকুলেশন করতে হয়। তখন ভাইয়া আমাদের এই উপপাদ্য ছাড়া আমরা করতে পারি না। তো এই উপপাদ্যের ব্যবহারটা আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা উপপাদ্যটা একটু কঠিন বা একটু জটিল মনে হলেও, কিন্তু যদি তুমি বেসিক থেকে করো, বা তুমি যদি বেসিক বুঝে যদি উপপাদ্যটা সলভ করো, তাহলে কিন্তু তোমার জন্য ইজি হয়ে যাবে, একবারে পানির মতো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি বেসিক থেকে উপপাদ্যটা করব। প্রথমে আমি উপপাদ্যটার বর্ণনা যেটা আছে এটা একটু তোমাদের পড়ে দেই, তাহলে কিন্তু বাকিটা আমরা করতে পারবো। ঠিক আছে, দেখো আমাদের x1 x2 x3 xn ধনাত্মক কি হবে? চলক হবে। যেমন আমি বললাম n ডাইমেনশন, তাহলে n ডাইমেনশনের মধ্যে যেমন n সংখ্যক বার চলক, বা n সংখ্যকটা চলক থাকতে পারে। তো এই চলকগুলো ধনাত্মক হতে হবে অবশ্যই। আর চলকগুলোর যোগফলটা কত হবে? 1 থেকে, বা 1 সহ 1 এর থেকে ছোট হতে হবে। এই যে যদি এই কন্ডিশন যদি কোনো চলক ফলো করে, বা এই কন্ডিশনে তোমাকে যদি কেউ কোনো সমীকরণ দেয়, তখন তুমি এই যে উপপাদ্যটা আছে দেখাও যে কি হবে, n সংখ্যক ইন্টিগ্রেশন x1 l1 মাইনাস 1 x2 l2 মাইনাস 1 x3 l3 মাইনাস 1 ডট 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 xn ln মাইনাস 1, এটার সঙ্গে অপারেটর লাগে dx1 dx2 dx3 ডট 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 dxn সংখ্যক। এটা ইকুয়াল আমি লিখতে পারবো কি, গামা l1 গামা l2 গামা l3 সবগুলা গামা ln পর্যন্ত গুণ অবস্থা থাকবে, আর নিচে কি হবে, গামা 1 প্লাস l1 l2 l3 ডট ডট ln পর্যন্ত থাকবে। এখন কথা হলে ভাইয়া আমি তো গামা সম্পর্কে জানি না, বা গামা কি কঠিন জিনিস, বা এটা আমি দেখি না আগে কখনো। অবশ্যই তুমি দেখেছো, তোমাদের ক্যালকুলাস 1-এ অধ্যায় নাম্বার 19 ছিল গামা বিটা ফাংশনের মধ্যে সম্পর্ক। তো ওখান থেকে এটা আসে। দেখো আমরা গামা কিন্তু সাধারণভাবে তুমি যখন গামা 4 বের করবে, বা গামা 5 বের করবে, এগুলো বের করতে পারো, ওগুলো মানে ফ্যাক্টোরিয়াল বোঝায়। কিন্তু কথা হলো যখন ওর ভগ্নাংশ চলে আসে, তখন গামার হিসাব নিকাশগুলো অন্য হয়ে যায়। তো ভাইয়া আমরা প্রথমে গামার বেসিকটাকে শিখবো, তারপর আমরা উপপাদ্যটা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে গামার বেসিকটা কি, গামা কেমন দেখো দেখি। গামা থেকে, বা গামার যে ফাংশনগুলো আমরা 19 নম্বর অধ্যায়ে পড়েছিলাম ফার্স্ট ইয়ারে, সেটা একটু তোমাকে মনে করে দিই। দেখো গামা 1 প্লাস n যদি থাকে, এটা ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারতে কেমন, যে n গামা n, এটা লেখা যাচ্ছিল, বা এখান থেকে আমরা প্রমাণ করতে পারছিলাম। তুমি জাস্ট এটা মনে রাখো যে গামা 1 প্লাস n ইজ ইকুয়াল টু n গামা n। তুমি এখান থেকে একটু যদি ক্যালকুলেশন করো তুমি, তাহলে এখান থেকে পাবে যে 1/n ইজ ইকুয়াল টু গামা n ডিভাইডেড গামা 1 প্লাস n। মানে আমি এইটাকে এইদিকে পার করে দিলাম, আর এনটাকে এদিকে এসে ভাগ করে দিলাম। তাহলে এই যে আমি একটা সূত্রের মতো পেয়ে গেলাম, এটা হলো আমার একটা বেসিক জিনিস, এটা জানতে হবে। এটা আমি এই
উপপাদ্য যখন সলভ করবো তখন আমি ওখানে অ্যাপ্লাই করব। আর একটা কি জানি ভাইয়া দেখো, আর একটা আমাদের ফার্স্ট অয়লারিয়ান যেটা বিটা ফাংশন, তো ওখানে আমরা কি জানি দেখো দেখি, তুমি এটা জানো যে বিটা এম এন এটা ইজ ইকুয়াল টু লেখা যায় কেমন, যে সূত্র ছিল ভাইয়া 0 থেকে 1 পর্যন্ত কি লিমিট থাকবে, 0 থেকে 1 পর্যন্ত, তারপর কি হবে x টু দি পাওয়ার m minus 1 ইন্টু 1 minus x to the power n minus 1 ইন্টু dx। এটা বিটা ফাংশন, বিটা এম এন ইজ ইকুয়াল টু এটা লেখা যায়। তাহলে আমাদের এটাও কিন্তু লাগবে ভাইয়া, এটাও লাগবে। এটাকে বলা হয় ফার্স্ট অয়লারিয়ান সূত্র, যে তোমরা ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1 বইয়ের অধ্যায় নাম্বার 19 তোমরা এই সূত্রটা পেয়ে যাবে। খুবই একটা ইম্পর্টেন্ট সূত্র, যেটা সবাই পড়ে, প্রত্যেক বছর এটা আসে থাকে। তো তারপর আরেকটা জিনিস লাগবে, এটা হলো বিটা ফাংশন থেকে আমি এটা বের করতে পারতেছি। এখন বিটা ফাংশন থেকে আমি আরেকটা বের করতে পারি, সেটা হলো গামা ফাংশনের মধ্যে সম্পর্ক কেমন, গামা এন ডিভাইডেড রুট ওভার গামা এম প্লাস এন, এটা আমি বের করতে পারি। এই যে ভাইয়া তোমাকে আমি তিনটা যে সূত্র বললাম, এই যে তিনটা যে সূত্রগুলো আমি তোমাকে লিখে দিলাম, এই সূত্র তিনটাই হলো তোমার বেসিক, বা তোমার এই তিনটা জানলে তুমি এখানে কিন্তু সমাধান করতে পারবে ইজিলি, তাছাড়া কিন্তু সমাধান করা সম্ভব না। ওকে, তাহলে ভাইয়া আমি এখন উপপাদ্যটা প্রমাণ শুরু করে দেই। দেখো প্রমাণে কি আছে, প্রমাণে আমার আছে যে এতগুলা চলক, n সংখ্যক চলক, আমরা তো প্রথমেই বলে নিলাম যে আমরা কোডিং জিনিসটাকে সহজ করব। তাহলে n সংখ্যক চলককে আমি কি একবারে ইন্টিগ্রেশন করতে পারবো না, দেখেই তো এইটা উপপাদ্যটা আসছে। তাহলে আমি কি করব, একটা একটা করে উপপাদ্য নিয়ে একটা একটা করে চলক নিব, যে আমি সমাধান করব, করার পর পরের সিস্টেম মোতাবেক আমি বলে দিতে পারবো। যেমন আমরা লিবনিসের উপপাদ্য করেছিলাম ফার্স্ট ইয়ারে, যে একটা একটা করে দুইটা করে গুণ করেছিলাম, করে শেষে বলেছিলাম যে n সংখ্যক গুণ করলেও একই। তারপর কি করেছিলাম, যে যেমন র্যান্ডম একটা সংখ্যা যেমন এম ধরে নিয়েছিলাম, সেম ভাবে আমরা একটা একটা করে করব, করার পর একটা র্যান্ডম সংখ্যা এম ধরে নিব, যে এম এর জন্য সত্য হবে উপপাদ্যটি সেম। ওকে, তো শুরু করি। দেখো, আচ্ছা, x1 লেস দ্যান ইকুয়াল 1 হয়, তবে আমরা কি লিখতে পারবো এখান থেকে, যে ইন্টিগ্রেশন x1 ln মাইনাস 1, তার সাথে কি থাকবে dx1, এটা ইজ ইকুয়াল টু, আমি এবার লিমিট বসাবো, কোথা থেকে লিমিট বসাবো, 0 থেকে 1 পর্যন্ত। কারণ ভাইয়া তোমাকে একটা জিনিস আমি দেখাই, 0 থেকে 1 কেন বসাচ্ছি, আমার কিন্তু এখানে সর্বোচ্চ 1 পর্যন্ত যাবে, 1 এর নিচে আসতে পারবে কিন্তু উপরে যাইতে পারবে না, এজন্য আমি 0 থেকে 1 বসাবো। আরো একটা জিনিস দেখাই, দেখো আমার এগুলাতে সবগুলাতে সূত্র ফেলার জন্য 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন করা হয়েছে, তাহলে আমি লিমিটটা ওই জন্য 0 থেকে 1 পর্যন্ত নিব সূত্র ফেলার জন্য, ঠিক আছে। তাহলে বসাইলে আমার কত হবে, x1 l1 মাইনাস 1, ভাই l1 এটা কিন্তু এই 1 এর মতো না, এর 1 l যেরকম 1 সেরকম, আর l1টা হলো সাংকেতিক, ঠিক আছে। তাহলে dx1 এটা হলো। এখন তুমি যদি এটাকে ইন্টিগ্রেশন করো, তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে, উপরে 1 যোগ হবে, তার মানে কি 1 কেটে যাবে, শুধুমাত্র কি থাকবে, x টু দি পাওয়ার l1 থাকবে ডিভাইডেড l1 থাকবে, তাই না। উপরে যা থাকবে সেটা ভাগ হবে নিচে। তোমার কি লিমিটটা কত, 0 থেকে 1 পর্যন্ত। এখন তুমি লিমিট বসালে কত আসবে ভাইয়া, 1 বসালে 1/l1 তুমি পাবে, আর 0 বসালে তো পুরাটাই 0। এখন দেখো তোমার কি এটার মতো মনে হচ্ছে না, 1/n ইজ ইকুয়াল টু তুমি কি লিখতে পারছো, 1/n ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারছো গামা 1 প্লাস n। তাহলে আমি এখন 1/l1 এর পরিবর্তে আমি কি লিখতে পারবো, গামা l1 ডিভাইডেড রুট ওভার 1 প্লাস l1, এটা লিখতে পারবো না, লিখতে পারবো কিনা। তাহলে ভাইয়া এইটা আমার কি এটার মতো মনে হচ্ছে না, দেখো আমার একটার জন্য কেমন আসছে, l1 আসছে 1 প্লাস l1, 1ও আছে l1ও আছে, মানে কি আমার যেহেতু ইহা n ইজ ইকুয়াল টু, আচ্ছা এটাকে যদি আমি 1 নাম্বার ধরে নেই তাহলে তোমার সুবিধা হবে, 1 নাম্বার ধরে নিলাম, তাহলে n ইজ ইকুয়াল টু 1 এর জন্য
ওয়ানের জন্য ইহা এন ইজ ইকুয়াল টু ওয়ানের জন্য একের সমতুল্য, এটা বলতে পারবো না? সমতুল্য এটা বলতে পারবো। সুতরাং অতএব আমি বলতে পারবো এন ইজ ইকুয়াল টু ওয়ানের জন্য উপপাদ্যটি সত্য। উপপাদ্যটি সত্য, এটা বলতে পারবো কিনা ভাইয়া? বলতে পারবো অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এন ইজ ইকুয়াল টু ওয়ানের জন্য সত্য হলো। এইবার ভাইয়া আমি যদি র্যান্ডমলি এখন এন এর পরিবর্তে যদি আমি এম বসাই, তাহলে এম এর জন্য সত্য হতে হবে। এখন এম এর মান 3, 4, 5, 8, 10 ইত্যাদি হতে পারে। তো আমি একটা একটা করে এভাবে সিরিয়াল অনুযায়ী না গিয়ে একটা র্যান্ডমলি ধরে নেই, এন ইজ ইকুয়াল টু এম ধরে নেই। তাহলে 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 এন ইজ ইকুয়াল টু এম এর জন্য উপপাদ্যটি সত্য হবে। উপপাদ্যটি সত্য হবে, বুঝতে পারছো? তাহলে ধরি এন ইজ ইকুয়াল টু যদি এম হয়, তাহলে ব্যাপারটা কেমন হয় দেখো দেখি। এরকম হবে না? তুমি যেখানে যেখানে এন আছে তুমি সেখানে এম বসে দেবে। x1 তাহলে l1 মাইনাস 1, x2 l2 মাইনাস 1, x3 l3 মাইনাস 1 চলে থাকবে কত পর্যন্ত? xm পর্যন্ত lm মাইনাস 1 হবে। কথা ক্লিয়ার? সেম ভাবে এখানে কত হবে? dx1 dx2 dx3 কত পর্যন্ত? dxm পর্যন্ত। ইজ ইকুয়াল টু তুমি এদিকে কত পাবা বলো দেখি? এদিকে তুমি পাবে গামা l1 গামা l2 চলে থাকবে কত পর্যন্ত? গামা lm পর্যন্ত। সেম ভাবে নিচে কত দূর পর্যন্ত যাবে? গামা 1 প্লাস l1 প্লাস l2 প্লাস চলে থাকবে কত পর্যন্ত? lm পর্যন্ত। আমার কথা কি বুঝতে পারছো? আমি জাস্ট যেখানে যেখানে এন ছিল সেখানে সেখানে এম বসাই দিচ্ছি, মানে র্যান্ডমলি আমি ধরে নিয়েছি। তাহলে এখন যে আমি এম পর্যন্ত ধরলাম, তাহলে আমি এটা বলতে, এখন আমার এই কাজটা এই জিনিসটা বলে দিতে হবে। এখানে এখানে কি হবে ভাইয়া? এখানে যে x1 x2 x3 ডট 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 xn সরি xm ধনাত্মক এবং কি হবে x1 প্লাস x2 প্লাস x3 চলবে কত পর্যন্ত? xm লেস দ্যান ইকুয়াল, এটা হলো 1 হবে। এটা হবে না, এটা আমি বলতে পারবো না, এটা হবে। তাহলে এখন আমি আর একটা কাজ করে নিতে হবে ভাইয়া। এখন সেই কাজটা একটু তোমাকে আমি বলি। আমি এম এর জন্য করলাম বা এম এর জন্য সত্য হলো। এখন এম এর থেকে যদি অন্য কোনো, যেমন আমি এম এর মান যদি 5 ধরে নেই, তাহলে 5-এর জন্য যদি সত্য হয় তাহলে 6-এর জন্য সত্য হবে। তাহলে আমি এখন m+1 যদি করে নেই বা m+1 যদি বসায় নিয়ে যদি আমি প্রমাণ করে দেখাইতে পারি যে আমার 3টা জায়গায় সত্য হচ্ছে, তার মানে কি আমি বলতে পারবো না যে উপপাদ্যটি এটা ইজ ইকুয়াল টু এটা সত্য। আমার কথা কি ক্লিয়ার? তাহলে আমি এখন ধরবো যে তাহলে আমি এই যে জিনিসটার মানটা আমি কত ধরে নেব? m+1 পর্যন্ত ধরে নেব। তাহলে এখন আমি কত লিখবো ভাইয়া? যে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস চলবে কত পর্যন্ত? xm+1 পর্যন্ত। এক বাড়তি করে নিলাম, লেস দ্যান ইকুয়াল 1। এই যে এটা আমি যে ধরে নিলাম, এখানে x1 x2 x3 আমি কি সবগুলো একসঙ্গে করতে পারবো ইন্টিগ্রেশন? পারবো না। এজন্য আমি কি করব? যে কোনো একটাকে আলাদা করে নেব, মানে একটাকে ফাঁকা করে নেব আর কি। তাহলে আমি x1টাকেই করে নেই, কারণ সে প্রথমে আছে। তাহলে এটাকে যদি আমি ফাঁকা করে নেই, তাহলে এখান থেকে আমি কি পাবো? যে x2 পাবো প্লাস x3 পাবো প্লাস চলবে কত পর্যন্ত? xm পর্যন্ত, মানে xm+1 পর্যন্ত লেস দ্যান 1 মাইনাস x1 পাবো। এখন যদি আমি উভয় পক্ষকে 1 মাইনাস x1 দ্বারা ভাগ করি, তাহলে আসবে কি? x2 ডিভাইডেড 1 মাইনাস x1
এক্স থ্রি ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স ওয়ান চলবে কতদূর পর্যন্ত, এম প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স ওয়ান লেস দ্যান ইকুয়াল জিরো। এটা পাবো কি না? তাহলে এখন ভাইয়া, এখন তুমি যদি এইটাকে তুমি হলো ওয়াই ওয়ান ধরলা, এটাকে তুমি ওয়াই টু ধরলা, এটাকে তুমি ওয়াই এম ধরবা। কেন? কারণ এখানে এক্স টু থাকার কারণে ওয়াই ওয়ান হয়েছে, এক্স থ্রি থাকার কারণে ওয়াই টু হয়েছে, এক্স এম প্লাস ওয়ান থাকার কারণে এখানে ওয়াই এম হবে। বুঝতে পারছো? আমি যদি এভাবে ধরে নেই, নিয়ে যদি একবার ডিফারেন্সিয়েশন করে দেই, তাহলে আমার কিন্তু কাজ ক্লিয়ার। ওকে, তাহলে আমি এখন এই কাজটাই এখন করবো। দেখো কাজটা কি, আমার কাজটা হলো ধরি, যে ধরি এক্স টু ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল টু কত ধরবো, ওয়াই ওয়ান ধরবো। এখন যদি আমি একটু পার করে দেই, তার মানে কি আসবে, এক্স টু ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান ওয়ান মাইনাস এক্স ওয়ান আসবে। আচ্ছা, এই জিনিসটা আমি পাচ্ছি, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, এখানে ভাইয়া একটা জিনিস তোমাকে খেয়াল রাখো, এক্স টু এগুলার পাওয়ার, এক্স টু পাওয়ার কত আছে, এল টু আছে, তাই না? তাহলে আমার পাওয়ারগুলো আমি যদি এখনই নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমার কাজ শেষ। তাহলে আমি পাওয়ারগুলো কি করব, উভয় পক্ষকে যেমন আমরা বর্গ করি, ঘন করি, সেমভাবে আমি উভয় পক্ষকে কত পাওয়ার করব, এক্স টু আছে এই জন্য আমি এল টু করবো। পাওয়ার কত দেবো, এল টু দিব। তার মানে অ্যারো এল টু লাগবে, অ্যারো এল টু লাগবে, উভয় পক্ষকে আমি এল টু দিয়ে দিলাম। তারপর এখন দেখো, তুমি এল টু দেওয়ার পর তুমি এখন একবার যদি ডিফারেন্সিয়েশন করে দাও, তার মানে কি এল টু তোমার সামনে চলে আসবে, তাহলে এক্স টু এল টু মাইনাস ওয়ান হবে, আর কি থাকবে, ডি এক্স টু থাকবে, ইজ ইকুয়াল টু এইদিকে ওয়াই ওয়ান এল টু ঠিক থাকবে। এখানে তুমি সরি, তোমার এই যে এই রাশিটা আছে ওয়ান মাইনাস এক্স ওয়ান এল টু ঠিক থাকবে। আমি ডিফারেন্সিয়েশন করবো এ কে, তাহলে এখানে এল টু সামনে চলে আসবে, তাহলে ওয়াই ওয়ান এল টু মাইনাস ওয়ান চলে আসবে, আর ডি ওয়াই ওয়ান হয়ে যাবে। বুঝতে পারছো এই ক্যালকুলেশনটা? ওয়ান মাইনাস এক্স ওয়ান এল টু স্থির, ওয়াই ওয়ান এল টুকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, ওয়াই ওয়ান এল টু মাইনাস ওয়ান, মানে এল টু সামনে আসলো, এল টু থেকে ওয়ান বিয়োগ হয়ে গেল, আর ডি ওয়াইকে করলে ডি ওয়াই ওয়ান থাকে। এই যে আমি পাইলাম, এটা কি পাইলাম ভাইয়া, এটা এই রাশিটার জন্য পাইলাম, এই যে এই রাশিটার জন্য এটাকে আমি এ ওয়াই ওয়ান ধরে নিয়ে ডিফারেন্সিয়েশন করে এটা পাইলাম। সেমভাবে আমি যদি এ কে ডিফারেন্সিয়েশন করি এরকম পাবো, এরপরে আরও যে রাশিগুলো আছে এগুলো করলে এরকম পাবো। সেমভাবে আমি এ কে ডিফারেন্সিয়েশন করলেও আমি কিছু একটা পাবো। তাহলে সেই কাজটাই যদি আমি এখন করতে চাই, তাহলে কি পারবো না? তাহলে আমি বলবো যে অনুরূপভাবে তাহলে আমি কি করবো ভাইয়া, এখানে এক্স থ্রি ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল টু কত হবে, ওয়াই টু। সেমভাবে তাহলে এভাবে চলবে, কত পর্যন্ত নিষ্পূর্ণ যাবে, এই পর্যন্ত আসলে মনে করো, তাহলে কত, এক্স এম প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই এম। এ পর্যন্ত দেখা যায় নিচে? ওকে, দেখা যাচ্ছে না, এ পর্যন্ত দেখা যাচ্ছে না, তাহলে এখানে আমি এগুলা মিশে দিচ্ছি, দেখা যাচ্ছে না। তাহলে অনুরূপভাবে আমার কি আসবে, আমি এখানে এই যে এই দিকে লিখতেছি, দেখো অনুরূপভাবে আমার লেখা যাচ্ছে, এখানে আমি ওয়াইটা পর্যন্ত লিখলাম, তারপর আমি কত লিখবো, এভাবে চলবে, দেখো এভাবে চলবে, মানে কি এই যে ফাঁকা জায়গাগুলো এগুলা কিন্তু এখানে আসবে। সেভাবে শেষের লাইনটা আমি এখানে লিখবো যে এক্স এম প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই এম। কারণ কি ভাইয়া, এক্স থ্রি থাকলে ওয়াই টু, এক্স টু থাকলে ওয়াই ওয়ান, তাহলে এক্স এম প্লাস ওয়ান থাকলে ওয়াই এম হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, দেখো দেখি, এখান থেকে আমি এর মতো করে এই লাইনটা যেটা পেয়েছি, দেখো এই লাইনটা যেটা পেয়েছি এর মতো করে এভাবে এরও আসবে না, তাহলে এরভাবে এর কি আসবে, এর আসবে কি, এই যে এখান থেকে তুমি এল টু কেটে দিতে পারো। তাহলে এল টু কেটে দিলে আমার কি থাকে ভাইয়া, এল টু কেটে দিলে এই জিনিসটা থাকবে না, এই জিনিসটা আর একটা লাইন লেখা উচিত ছিল আমার, আমি একটু শর্টকাটে লিখতে চাই, এটা লিখি নাই। তার মানে আমি এখানে মুছে ক্লিন করে দিচ্ছি, দেখো তাহলে আর ভেজাল করবে না। ওকে,
মুছে ক্লিন করে দিলাম। বুঝতে পারছো? তাহলে আমার কত আসছে দেখো দেখি, x2 L2 মাইনাস ওয়ান, তার মানে আমার কত হবে এখানে, আমার হবে x3 L3 মাইনাস ওয়ান আসবে, সেম dx3 আসবে, ইজ ইকুয়াল টু কত আসবে 1 মাইনাস x1 আর পাওয়ার কত L2, তার মানে এখানে কত হবে L3 হবে, ওকে, ইন্টু y2 হবে এখানে L3 মাইনাস ওয়ান হবে dy2 হবে। এই যে সিস্টেম মোতাবেক 2 থাকার কারণে 2 হয়েছে, এখানে 3 থাকার কারণে 3 হয়েছে, এখানে 1 কম হবে এইদিকে ওয়াইটা, আর উপর পাওয়ার যা আছে তাই হবে। সেম ভাবে চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে। এখানে আসে শেষেরটা, এটা কত হবে, এখানে হবে xm প্লাস ওয়ান m প্লাস ওয়ান মাইনাস ওয়ান। কি আবার ফির ওয়ান কেটে দিও না, কারণ ওয়ানটার নিচে সাংকেতিক চিহ্ন আর ওয়ানটা বিয়োগ আকারে আছে এল এর সাথে, ওকে। তারপর এটা ইজ ইকুয়াল টু কত হবে dx, এটা যা হচ্ছে তাই, তাহলে m প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 1 মাইনাস x1, পাওয়ার কত ভাইয়া, পাওয়ার হলো l m প্লাস ওয়ান ইন্টু y, m হবে এখানে 3 হলে 2 হচ্ছে, তাহলে m হবে, তাহলে l m প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি ওয়াই এম। তাহলে আমি কি ভাইয়া এইটার কি মান পাইলাম না, এই রাশিগুলার মান কি পাইছি না? এখন আমি জাস্ট খালি মানটা বসে দিলে আমার কিন্তু কাজ শেষ। আমি কোথায় বসাবো, আমি এই যে m প্লাস ওয়ানের জন্য আমি একটা ধরে নিয়ে আমি সেখানে মানগুলো বসে দিলে কাজ শেষ। আমার যেহেতু উপরে জায়গা নেই, তাহলে আমি উপরের জায়গাটা আমি ক্লিন করে নিচ্ছি, ওকে। তাহলে আমি উপরেরটা ক্লিন করে নেওয়ার পর আমি সেখানে মানগুলো বসাবো, ওকে। দেখো দেখি আমার, তাহলে অতএব এখন আমি কি বলতে পারবো, যে এখানে বলতে পারবো কি x1 সুতরাং আমি বলতে পারবো দেখো যে সুতরাং x1 x2 x3 x m প্লাস ওয়ান ধনাত্মক, কারণ কি এই জিনিসটা তো আগে বারবার লেখা লাগতো, তাই আমি পরে লিখলাম ধনাত্মক, এবং কি হবে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x m প্লাস ওয়ান লেস দ্যান ইকুয়াল ওয়ান। তাহলে এটা যদি হয় এর জন্য আমরা কি লিখতে পারি, সেম ভাবে ডাবল ইন্টিগ্রেশন এটা কেমন হবে x1 l1 মাইনাস ওয়ান x2 l2 মাইনাস ওয়ান x3 l3 মাইনাস ওয়ান, চলবে কত পর্যন্ত x m প্লাস ওয়ান l m প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু dx1 dx2 dx3, চলবে কত পর্যন্ত dxm প্লাস ওয়ান পর্যন্ত। এটা ইজ ইকুয়াল টু তখন আমরা কত পাবো, বা এটা ইজ ইকুয়াল টু আমরা বের করবো, আমরা ওটা যদি ওটার মতো বের করতে পারি তাহলে আমার কাজ শেষ। তাহলে আমি এখন মান বসাবো। দেখো আমি জাস্ট এখান থেকে একটা জিনিস ক্লিয়ার করে দেয়, দেখো আমি কিন্তু x2 x3 এগুলার মান বের করতে পারছি, দেখো এগুলার মান বের হয়েছে x2 dx2 x3 dx3 xm প্লাস ওয়ান dxm প্লাস ওয়ান বের হয়েছে, কিন্তু x1এরটা বের হয়েছে, x1এরটা আমি আগে আলাদা করে নিয়েছিলাম না এই যে লিমিট ধরে, এর জন্য আমি একটা থার্ড ব্র্যাকেট দিব, দিয়ে আচ্ছা থার্ড ব্র্যাকেটটা আমি পরে দেই, আগে এখানে 0 থেকে 1 পর্যন্ত আগে নিয়ে আসি, কাকে নিয়ে আসবো x1
এল ওয়ান মাইনাস ওয়ান, এর জন্য কি আছে, এর জন্য dx1 আছে, এটা আমি পরে লিখতেছি, দেখো এটা আমি এই পর্যন্ত ঠিক রাখি। তারপর এবার আমি থার্ড ব্র্যাকেটটা দিব, দেখো থার্ড ব্র্যাকেটটা দিলাম, দিয়ে এই যে ডাবল ইন্টিগ্রেশন ডাবল, ঠিক আছে। এখন আমার কি থাকলো এখানে, এখানে থাকলো x2 L2 মাইনাস ওয়ান থাকলো, x3 L3 মাইনাস ওয়ান থাকলো, চলবে কত পর্যন্ত, dx2 সরি কত পর্যন্ত চলবে, dx m প্লাস ওয়ান মাইনাস ওয়ান পর্যন্ত থাকবে, কি dx2 dx3 চলবে কত পর্যন্ত, dx m প্লাস ওয়ান, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। বাহিরে যেটা লিখলাম এটার জন্য আমি কত দেব, dx1 দেব। তাহলে এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। এখন জাস্ট খালি এগুলার মান আমি বসে দিলেই হচ্ছে। এখন এখানে তোমার একটা জিনিস দেখাই, দেখো এই যে x2 L2 মাইনাস ওয়ান, এটার সাথে এটা, এটার সাথে এটা, সেম ভাবে এগুলার সাথে এটা ছিল, এটার সাথে কত এটা আছে না। তাহলে এই জিনিসটা তুমি যদি এক জায়গায় কল্পনা করো, গুণ অবস্থায় আছে, এক জায়গায় নিয়ে আসতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে তুমি যদি এক জায়গায় কল্পনা করো, তাহলে এটার মতো মনে হচ্ছে না যে x2 L2 মাইনাস ওয়ান dx2, ওটার পরিবর্তে থেকে আমি এই জিনিসটা লিখতে পারবো। সেম ভাবে এটার পরিবর্তে থেকে আমি এই জিনিসটা লিখতে পারবো, সেম এভাবে এটার পরিবর্তে থেকে আমি এই জিনিসটা লিখতে পারবো। তাহলে ভাইয়া আমি যদি ওই কাজটাই করি, এখানে আমি যদি ওই কাজটা এখানে মানটা বসে দেই, তাহলে তো আমার কাজ ক্লিয়ার। আর বাহিরে কি আছে, বাহিরে আমার এটা যা আছে আমি সেটাই রাখবো, দেখো এই যা আছে আমি সেটাই একে রেখে দেবো, 0 থেকে 1 x1 L1 মাইনাস ওয়ান। ওকে, মানটা যদি আমি বসাই, থার্ড ব্র্যাকেট দিলাম, মানটা বসাবো, দেখো একটু কালারটা আমি ক্লিন এক করে নিচ্ছি, দেখো মান বসালে কি হবে, এটার জন্য আমি পাবো কত, 1 মাইনাস x1 L2 y1 L2 মাইনাস ওয়ান dy1 পাবো। সেম ভাবে এর জন্য আমি কি পাবো, এর জন্য পাবো 1 মাইনাস x1 L3 y2 L3 মাইনাস ওয়ান dy2 পাবো, পাবো না, এটার জন্য dy2 পাচ্ছি। তাহলে আমি সেম ভাবে ডট 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 চলবে কতদূর পর্যন্ত, এই পর্যন্ত। তারপর এখানে কি আসবে, 1 মাইনাস x1 মাইনাস ওয়ান, সরি এটা থাকবে শুধুমাত্র y টু দি পাওয়ার dym থাকবে। আমার কথা কি ক্লিয়ার, এ পর্যন্ত বুঝতে পারছো? আর এইদিকে ভাইয়া, আর হলো এইদিকে যে dx1 আছে, এই dx1টাকে আমি এদিকে এনে রেখে দিই, কারণ আমার ওইদিকে জায়গা নাই, এইদিকে আমার জায়গা নাই, এজন্য আমি কি করলাম, dx1টাকে এইদিকে নিয়ে আসলাম। তাহলে আমার মান বসা শেষ হয়েছে। এখন দেখো দেখি 1 মাইনাস x1 যতগুলো পদ থাক না কেন 1 মাইনাস x1 সবার মাঝেই আছে, তার মানে কি আমি সবগুলো থেকে কমন নিতে পারবো না? তাহলে আমি সবার মাঝে কি কমন নিতে পারবো না? তাহলে আমি নিচের এটা ক্লিন করে দিয়ে আমি একটু কমন নেই, কমন নিয়ে একটু ছোট করে দেই, ঠিক আছে? তাহলে আমার জায়গা হয়ে যাবে, এটা করলে আমার কাজ শেষ। তাহলে আমি যখন 1 মাইনাস x1 সবার মাঝে কমন নিব, তাহলে এখানে 0 থেকে 1 পর্যন্ত x1 L1 মাইনাস ওয়ান d1, ঠিক আছে? আমি যখন কমন নিব, তারপরে আমার কেমন আসবে, যে 1 মাইনাস x1 পাওয়ারগুলো কত, L2 থেকে শুরু হয়েছে, দেখো L2 L3 ভাবে, তার মানে কি পাওয়ার L2 প্লাস L3 প্লাস চলবে কত পর্যন্ত, Lm প্লাস ওয়ান পর্যন্ত চলবে। কথা কি ক্লিয়ার? এরপর আমি কি করব, এই যে ডাবল ইন্টিগ্রেশন দিব, আর একটা ইন্টিগ্রেশন দিব, দিয়ে কি থাকবে আমার, দিয়ে আমার শুধুমাত্র y1 L2 মাইনাস ওয়ান dy1 সেম ভাবে থাকবে কি, আচ্ছা dy1 এগুলাকে আমি পরে লিখে দেই, কোনো সমস্যা আছে? আমি মিলার জন্য লিখতেছি। সেম ভাবে এখানে আসবে কি y2 আসবে
L3 মাইনাস 1 আসবে, চলবে কত দূর পর্যন্ত, YM আসবে, LM প্লাস 1 মাইনাস 1 আসবে, আর মানে চলতে আছে আর কি। আর এখন কি আসবে, ডিএক্স, সরি ডিএক্স কেন, DY1 DY2 চলবে DYM প্লাস 1 পর্যন্ত। এই পর্যন্ত কি তোমরা ক্লিয়ার হইছো? এ পর্যন্ত কি ক্লিয়ার? ওকে। আচ্ছা, এটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা আবদ্ধ করে রাখি, ঠিক আছে। ওকে, এবার দেখো দেখি, আমি এটার কোনো কাজ করব না, এটাকে এইভাবে রাখবো। তাহলে এটাকে এইভাবে রাখলে আমি এইভাবেই রাখি, সমস্যা নাই। 0 থেকে 1 পর্যন্ত x1 L1 মাইনাস 1, আর এটাকে একটু যদি সামনে নিয়ে আসি তাহলে 1 মাইনাস x1 L2 প্লাস L3 প্লাস চলবে LM প্লাস 1 পর্যন্ত। আর এটাকে এখন দেখো কার মতো মনে হচ্ছে তোমার? এই জিনিসটা কি তোমার এটার মতো মনে হচ্ছে না? এখানে x1 এর জায়গায় y1 আছে, এখানে x2 এর জায়গায় y2 আছে, এখানে xn এর জায়গায় ym আছে, dx এর অনেক জায়গায় dy1 আছে, y চলক সব ঠিক মিল আছে না? তাহলে এর পরিবর্তে কি আমি এরকম লিখতে পারবো না? তাহলে এখান থেকে আমি লিখতে পারতেছি, দেখো এখান থেকে আমি লিখতে পারতেছি কেমন, গামা এলন কোনটা, এই যে এলন ছিল, এখান থেকে এলন থেকে শুরু হয়েছে, মানে এখানে L2 থেকে শুরু হয়েছে আমার, তাহলে আমি কি লিখবো, L2 লিখবো, গামা L3 লিখবো, চলবে কত পর্যন্ত, গামা LM প্লাস 1 পর্যন্ত। কারণ কি ভাইয়া, কারণ কি আমার এখানে দেখো এখানে LM প্লাস 1 পর্যন্ত গেছে, তাহলে আমি LM প্লাস 1 পর্যন্ত নিব। তাহলে নিচে আমার কত হবে, নিচে আমার হবে গামা 1 প্লাস, আর আমার শুরু হয়েছে L2 থেকে, তাহলে আমি L2 নিব, L2 প্লাস L3 প্লাস চলবে কত পর্যন্ত, LM প্লাস 1 পর্যন্ত। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে আমরা জাস্ট এটার সাথে একটু তুলনা করে নিলাম, সাইডে আমরা লিখে দিতে পারো যে একের সঙ্গে তুলনা করে পাই, এটার মতো করে আমি এটা লিখে দিলাম। এই যে জিনিসটা আছে, এই যে জিনিসটা আছে, এটা কি এর মতো দেখা যাচ্ছে না? দেখো দেখি, এর মধ্যে কি দেখা যাচ্ছে না? আমার যে বিটা ফাংশনটা আছে, বিটা mn, আমি m এর জায়গায় কি কল্পনা করতেছি, দেখো m মাইনাস এক্স টু দি পাওয়ার m মাইনাস 1 এক্স টু দি পাওয়ার L1 মাইনাস 1 আছে, কথা হলো আছে। তারপর কি আছে 1 মাইনাস এক্স, এখানে যা চলক আছে এখানে তাই চলক আছে, 1 মাইনাস x1। তারপর কি আছে n মাইনাস 1 আছে, তাহলে কি আমার n মাইনাস 1 আছে এখানে, n মাইনাস 1 নাই ভাইয়া, n মাইনাস 1 নাই। তাহলে n মাইনাস 1 নাই, তাহলে n মাইনাস 1টাকে করতে হবে। আমরা কিভাবে করব, আমি এখানেই করে দিচ্ছি, লাইন একটু গ্যাপ মারতেছি, পরের লাইনে করলে করা যাইতো। আমি এখানে একটা মাইনাস 1 দিয়ে নিলাম, আর কি মিলছে, কিন্তু এই জিনিসটা তো অতিরিক্ত লিখলাম, তাহলে এটাকে কাটাকাটি করার জন্য এখানে প্লাস 1 দিলাম। যাই হোক, আমার একটু সামনে পিছনে হয়ে গেছে, তোমরা পরের লাইনে লিখে নিবা, এটা আমি একবারে করে দিলাম, ঠিক আছে, আমার বোর্ডে এই জন্য ছোট হচ্ছে আর কি। তাহলে আমার দেখো এখন 1 প্লাস L2 প্লাস L3 সামথিং, এই জিনিসটা আমার দেখো, এটাকে যদি আমি n কল্পনা করি, আর এটা হলো 1 1 এ আছে, আর এইদিকে কি, ও আমার এদের dx1টা ছিল, dx1টা এখানে বাদ গেছে, তার মানে dx1, তাহলে এখানে dx1 আছে, মানে x1 থাকার কারণে dx1 আছে। তাহলে আমি এর পরিবর্তে কি লিখতে পারবো, এর পরিবর্তে কি আমি বিটা mn লিখতে পারবো না, বিটা mn লিখতে পারবো। তাহলে বিটা m কোনটা, n কোনটা, m হলো L1, m কি L1, কমা L2 কোনটা ভাইয়া, L2 হলো 1 প্লাস, সরি n কোনটা 1 প্লাস L2 প্লাস L3 চলবে কত দূর পর্যন্ত, LM প্লাস 1 পর্যন্ত। তাহলে আমি বিটা mn পাইছি, ইন্টু এদিকে যা আছে তুমি তাই রাখো, ঠিক রাখো, যে গামা L2 গামা L3 চলবে গামা LM প্লাস 1 ডিভাইডেড গামা 1 প্লাস L1 প্লাস, সরি 1 প্লাস L2 প্লাস L3 চলবে কত দূর পর্যন্ত, কত পর্যন্ত চলবে, n প্লাস m পর্যন্ত। এই পর্যন্ত কি ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। এইবার দেখো, এই যে বিটা mn ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, গামা mn, গামা m গামা n ডিভাইড গামা m প্লাস n।
এই জিনিসটা যদি আমি এখন এখানে অ্যাপ্লাই করি তাহলে তো আমার কি কাজ শেষ। আমার যদি নিচে জায়গা নেই, এজন্য আমি উপরে আবার ক্লিন করে দিচ্ছি, উপরে আবার ক্লিন করে দিচ্ছি। তোমরা একটু ভিডিওটা পজ করে নিয়ে নিয়ে এগুলা করবে, ঠিক আছে? তাহলে আমার এখন কি করবো, আমি জাস্ট এই সূত্রর অ্যাপ্লিকেশনটা দিব। বিটা এম এন ইজ ইকুয়াল, আমি কি জানি, বিটা এম এন ইজ ইকুয়াল আমি জানি উপরে গামা এম। গামা এম কত, গামা এম হলো L1, তাহলে L1 ইনটু কি হবে, ইনটু হবে গামা এন। তাহলে গামা এন কত ভাইয়া, এখান থেকে পুরাটা, তার মানে এখানে আমি ব্র্যাকেট দিব 1 প্লাস L2 প্লাস L3 প্লাস, আচ্ছা L3 প্লাস দিয়ে তারপর লেখার দরকার নাই, Lm প্লাস 1 ডিভাইডেড আমার কি আছে, ডিভাইডেড গামা এম প্লাস এন। তাহলে রুট গামা এল প্লাস, তাহলে এখানে কি এল এম প্লাস এন, তাহলে L1 প্লাস 1 থাকবে প্লাস L2 থাকবে প্লাস L3 থাকবে, চলবে কত পর্যন্ত, 1 পর্যন্ত। ইনটু এদিকে কি ছিল ভাইয়া, এদিকে ছিল গামা L2 গামা L3, দেখো চলবে গামা Lm প্লাস 1 পর্যন্ত, ডিভাইডেড কি গামা 1 প্লাস L2 প্লাস L3 প্লাস চলবে কত পর্যন্ত, Lm প্লাস 1 পর্যন্ত। এই যে আমি জিনিসটা পাইলাম, এখন দেখো কার সাথে কে কাকে কাটাকাটি করা যায়। এই যে এই জিনিসটার সাথে এই জিনিসটা কেটে চলে যায় না, যায় কি না, তোমরাই বলো যায় কি না, যায়। এখন আমি এখান থেকে কি লিখতে পারবো, দেখো এখানে গামা L1 আছে, এখানে গামা L2 ইত্যাদি আছে। তাহলে আমি এখান থেকে একটু সুন্দর করে গুণ করলে কি পাবো, গামা L1 গামা L2 চলবে গামা Lm প্লাস 1 পর্যন্ত, ডিভাইডেড এই জিনিসটা থাকতেছে আমার গামা 1 প্লাস, সাজা লিখলাম, 1টা সামনে দিলাম, 1 প্লাস L1 প্লাস L2 প্লাস L3 চলবে কত পর্যন্ত, গামা এম প্লাস 1 পর্যন্ত, সরি 1 পর্যন্ত। তাহলে ভাইয়া আমার কিন্তু কিচ্ছা খতম, মানে আমার এখান থেকে প্রমাণটা ক্লিয়ার, আমার কি এখান থেকে প্রমাণটা ক্লিয়ার, আমার কি আসছে, আমার কি দেখো এটার মতো কি আসছে। তাহলে এখানে আমি বলতে পারবো যে ইহা n ইজ ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য 1 এর সমতুল্য। সুতরাং n ইজ ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য উপপাদ্যটি সত্য, উপপাদ্যটি সত্য। ওকে, তাহলে আমরা আসলে প্রমাণটা করেই ফেললাম, ঠিক আছে? তাহলে আমরা উপপাদ্যটা প্রমাণ করে ফেললাম, শুধুমাত্র আর একটা লাইন লিখলেই হবে। সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতিতে n এলিমেন্ট n এর জন্য উপপাদ্যটি সত্য হবে, উপপাদ্যটি সত্য হবে। তো আজকে ভাইয়া, তো আজকে আমাদের এই পর্যন্তই ছিল, উপপাদ্যটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে খুব বেসিক থেকে খুব সহজে এবং সব থেকে সহজ নিয়মে। তো বেসিক আমরা আলোচনা করেছি। আচ্ছা, আর একটা কথা বলে নেই, যারা ক্লাসটা দেখে ভালো লাগতেছে অবশ্যই ক্লাসটা শেয়ার করবে, ফ্রেন্ডদেরকে ইনভাইট দিবে, ঠিক আছে? আর যারা আমাদের 3rd ইয়ারে পেইড কোর্সে ভর্তি হতে চাও, এখন থেকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে বলবে যে ভাইয়া 3rd ইয়ারে আপনার ক্লাস করতে চাই, ফ্রি তোমরা বুকিং দিয়ে রাখতে পারো। আর যারা 2য় বর্ষে যদি কোর্স করতে চাও তাহলে অবশ্যই তারা 2য় বর্ষে আমাদের কোর্সটা করতে পারবে, আমাদের কোর্স আছে, অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে নক দিয়ে বিস্তারিত জানতে পারবে। তো ভাইয়া আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আগামী নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।